কি কি পড়তে হবে, ঠিক আছে? এই কার্পাস যে আমরা বলি, এই কার্পাসটা কি গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? এই কার্পাসটা হলো গাছের বীজ থেকে বা ফল থেকে পাওয়া যায়, ঠিক আছে? এটা কিন্তু ফল থেকে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে কিন্তু। এই কার্পাস যে গাছটা আছে না, এই কার্পাস গাছে বিজ্ঞানসম্মত নাম দেখো সাইফাম হার্বিকাম। এটা কিন্তু মনে রাখতে হবে, গসিফাম হার্বিপাম, ঠিক আছে? এটা অনেক জায়গাতে আরেক রকম থাকে, আরেকটা বিজ্ঞানসম্মত নাম আছে, তবে এটা মনে রাখবে গসিফাম হার্বিকাম। এটা হলো তোমার হচ্ছে কার্পাসের বিজ্ঞানসম্মত নাম। এবার দেখো এখানে আমাদের কার্পাসের বিজ্ঞানসম্মত নাম অতটা মুখস্থ হওয়ার দরকার না, just জেনে রাখবে। তো ব্যাপারটা হলো এখানে আমাদের কি পড়তে হবে, কার্পাস থেকে কি পড়তে হবে? দেখো এই কার্পাসের একটা সমস্যা দেখা যায়, ঠিক আছে? কার্পাস যে গাছ, এই কার্পাস গাছে একটা পোকা দেখা যায়। মানে যারা কার্পাস চাষ করে, এই কার্পাস চাষের মানে কার্পাস গাছে একটা পোকার উপদ্রব দেখা যায় খুব। এই পোকাটার নাম হলো বল উইভিল পোকা। হলো, যারা ভূগোলের স্টুডেন্ট ইন্টারভিউ কিন্তু এটা ধরতে পারে যে বল উইভিল পোকা কোন গাছে দেখা যায়, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা যে কি যে বল উইভিল পোকা কিন্তু কার্পাস গাছে দেখা যায়। হলো, এই কার্পাসের একটা মানে উচ্চ ফলনশীল বীজ, কার্পাসের উচ্চ ফলনশীল বীজ লিখো গিজা 86। গিজা 86 হলো গিজা 88। আরো যদি অনেক আছে, এই দুখানে মনে রাখবো। যদি বলে কার্পাসের কয়েকটা উচ্চ ফলনশীল বীজের নাম বলো, তাহলে কিন্তু কি হবে গিজা 86, গিজা 88, ঠিক আছে? এটা লিখে রাখবো। হলো, এরপরে দেখো আমাদের, যেহেতু আমরা ধান ধান সম্পর্কে আগের দিন ক্লাসে ডিটেলসে আলোচনা করেছিলাম, কিন্তু ধানের কয়েকটা উচ্চ ফলনশীল বীজের নাম আমি বলিনি কিন্তু, এটা লিখলাম। ধানের কয়েকটা উচ্চ ফলনশীল বীজের নাম লিখো জয়া, রত্না, পঙ্কজ, রত্না, IR8। হলো, এটা হলো ধানের বিজ্ঞানসম্মত, সরি, ধানের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম, ঠিক আছে? এটা লিখে নেবা ধানের ক্ষেত্রে, ঠিক আছে? এবার যদি গমের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম, গমের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম হলো সোনালিকা আর কল্যাণ সেনা। এই যে সোনালিকা, কল্যাণ সেনা, এটা হলো গমের কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম। হলো, এই দুখানে লিখে রাখবা, ধানের আর গমের। চলে আসে আমাদের এবার নেক্সট কার্পাসে। তাহলে উচ্চ ফলনশীল বীজের নাম কি বললাম? গিজা 86, গিজা 88। মূলত কার্পাসটা এই গিজা 86 এ গিজা 88 বললাম, এটা মূলত তোমার হচ্ছে মিশরে চাষ হয়, মিশরে, হ্যাঁ, মিশরে কিন্তু এই চাষটা হয় গিজা 88, গিজা 86 এর। নেক্সট, এবার দেখো এই কার্পাসটাকে বলা হয় সরি রূপালী তন্তু। কি বলে কার্পাসকে বলা হয়? রূপালী তন্তু। স্যার আপনার ভয়েসে প্রবলেম হচ্ছে, হ্যালো, কাটছে খুব। আচ্ছা দাদা, সবার লাগছে খাবার? না হ্যাঁ স্যার, স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ কাটছে। আচ্ছা, কোথায় গোটা বুঝতে পারোনি নাকি ব্যাপার? কাটছে স্যার, একটু একটু কাটছিল তখন। তাহলে কি বললাম যে কার্পাসকে রূপালী তন্তু বলা হয়। আর যদি বলা হয় যে রূপালী তন্তু বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু কার্পাস। কি বললাম বুঝতে পারলাম? রূপালী তন্তু বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু কার্পাস। আর যদি শুধু বলে রূপালী বিপ্লব, এই বিপ্লবের জনক কে বলো দেখি, কে পারবে? ভার্গিস কুরিয়ান। না, বিপ্লব হচ্ছে তোমার কি স্যার? ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? ভার্গিস ও, কুরিয়ান হচ্ছে ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ভার্গিস কুরিয়ান হচ্ছে দুগ্ধ মানব বলা হয়। যাই হোক, তো ইন্দিরা এই, গান্ধী। হ্যাঁ বলো, ইন্দিরা ইন্দিরা গান্ধী। গান্ধী, ইন্দিরা গান্ধী একদম, ইন্দিরা গান্ধী, ঠিক আছে? তাহলে ব্যাপারটা এখানে আমার দুখানা তথ্য মনে রাখতে হবে, রূপালী তন্তু বিপ্লব বললে কার্পাস, আর রূপালী বিপ্লব বললে কিন্তু রূপালী বা রজত বিপ্লব, হ্যাঁ?
এটা কিন্তু তোমার হচ্ছে এমনি একটা কথা মনে পড়লো, সারা ভারতের মধ্যে ঋষিকেশে ডিম ব্যান, হ্যাঁ হরিদ্বার ঋষিকেশ। হ্যাঁ হলো, এই গেল। তাহলে আমাদের এবার দেখো কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম, সেটা কিন্তু গুজরাট। তো ব্যাপারটা হলো কার্পাস উৎপাদনে গুজরাট প্রথম কেন, তার কারণটা হলো এই কার্পাসে এই গুজরাট মহারাষ্ট্র এই এখানকার কোন মৃত্তিকা, সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা হলো, এই কৃষ্ণ মৃত্তিকা থাকার জন্য আমাদের যে এই যে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতের এই দিকটা এক কথায়, এদিকে আমাদের কি গুজরাট আছে, এখানে মহারাষ্ট্র আছে। তাহলে এই যে গুজরাট মহারাষ্ট্র এই সব অঞ্চলে কিন্তু আমাদের কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তো এই কৃষ্ণ মৃত্তিকা থাকার জন্য এই অঞ্চলে গুজরাট মহারাষ্ট্র এইসব অঞ্চলে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কার্পাস চাষ হয়। ঠিক আছে, তো মনে রাখবা যে গুজরাট, যদি বলে গুজরাট কার্পাস উৎপন্নে প্রথম কেন, কি থাকার জন্য ওখানে, এটা কিন্তু মনে রাখবা কৃষ্ণ মৃত্তিকা। আর এই কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ সব থেকে ভালো হয় বলে এই কৃষ্ণ মৃত্তিকাকে অপর নাম কি বলে, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। কি বললাম, কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয় বলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি বললাম, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। এই তথ্যটা অ্যাড করবা, ঠিক আছে। আর এই যে কৃষ্ণ মৃত্তিকা বললাম, এই কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে আর একটা নাম আছে, সেটা হচ্ছে রেগুর। রয়েকার গয়হস্যু র, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, স্টাডি রাখবে যে কোন মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর। এটা হবে কিন্তু কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর, ঠিক আছে। চলো নেক্সট, এরপরে আসো তুলা উৎপাদনে ভারতের স্থান কত, স্যার, কৃষ্ণ দ্বিতীয়। মৃত্তিকাতে কার্পাস ভালো হয় বলে একে কি বলে বললেন? কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। আচ্ছা। হলো? আর স্যার, হ্যাঁ, রূপালী বিপ্লবটা কি বললেন? রূপালী বিপ্লব ডিম ডিম। আর একটা কি বললেন যে আর রূপালী তন্তু বিপ্লব বললে কার্পাস। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে চলে আসো, আমাদের এটা জানতে হবে যে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ মানে ভারতের কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায় আছে, ভারতের কার্পাস গবেষণাগার কোথায় আছে, সেটা কিন্তু মহারাষ্ট্রের নাগপুরে। মহারাষ্ট্রের নাগপুরে কিন্তু ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো। আর এই নাগপুরে আমাদের নাগপুরকে কি বলা হয়, নাগপুরের কমলালেবু আরেকটা শহর। নাম কি, কমলা লেবুর শহর। কমলা লেবুর শহর কাকে বলা হয়, নাগপুরকে। তাহলে নাগপুর থাকলে আমাদের দুখানা তথ্য মনে রাখতে হবে, এখানে কার্পাস গবেষণা কেন্দ্র আছে, আর বললাম কি এখানে এটাকে বলা হয় কমলা লেবুর শহর, ঠিক আছে। চলো, তাহলে কার্পাস আমাদের কমপ্লিট হলো। কার্পাস সম্পর্কে অনেক কিছু বললাম, এখানে বল উইভিল পোকা দেখা যায়, কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম বললাম, রূপালী তন্তু বিপ্লব বললাম, রূপালী বিপ্লব বললাম। তারপরে কি বললাম, এখানে এটা কার্পাস উৎপাদনে গুজরাট প্রথম, আর কেন প্রথম বললাম, ঠিক আছে। আশা করি এই জিনিসগুলো ভালো করে ক্লিয়ার হলো কার্পাসটা। এরপরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে চা। হলো, নোটসে কিন্তু সবকিছু পাবা না, আমি আবারও বলছি তোমাদেরকে, আমি এগুলা লিখে দিছি, এগুলা কিন্তু পাবা না, আমি কিন্তু খুঁটি করে সব লিখে দিছি এটা। হলো, দেখো চায়ের বিজ্ঞানসম্মত নামটা পড়ে রাখতে হবে, চায়ের বিজ্ঞানসম্মত ক্যামেলিয়া সাইলেন্সিস। ক্যামেলিয়া সাইলেন্সিস। এই চাকে সোনালী পানীয় বলা হয়, সোনালী পানীয়। হলো, এবার চলে আসো নেক্সট। দেখো আমাদের ভারতবর্ষে প্রথম কোথায় চা চাষ শুরু হয়, সেটা হচ্ছে দার্জিলিং। হলো, আর এই দার্জিলিং চায়ে চায়ে দেখো একটা কি থাকছে, অ্যাসিড থাকে, কি নাম, ট্যানিক অ্যাসিড বা ট্যানিন, ট্যানিক বা ট্যানিন, ঠিক আছে। তাহলে এই আমাদের এই লাইনটা থেকে আমাদের কি পড়তে হবে, চায়ে একটা অ্যাসিড থাকে, যেমন আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড, লেবুতে পাতি লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, এরকম চায়ে কিন্তু একটা অ্যাসিড থাকে, সেটা হলো কি বললাম, ট্যানিন অ্যাসিড। হলো, এটা একটা মৃদু উত্তেজক পানীয়, মানে উত্তেজক পানীয় এটা। আর এই চায়ের চাকে কি বললাম, সোনালী পানীয় বলা হয়, কি বললাম, সোনালী পানীয়।
চাকে কি বলা হবে? সোনালী পানীয়। আর যদি সোনালী তরল বলে কিন্তু কেউ গোলাবা না জায়গাটায়। সোনালী তরল বললে কিন্তু পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম। হুম। সোনালী পানীয় বললে চা হবে, আর সোনালী তরল বললে কিন্তু পেট্রোলিয়াম হবে। ঠিক আছে, এটা লিখবা। নেক্সট, আমাদের স্যার আরেকবার বলে দিন না। সোনালী পানীয় বললে, সোনালী পানীয় বললে চা হবে, আর সোনালী তরল বললে কিন্তু পেট্রোলিয়াম হবে। সোনালী তরল, ঠিক আছে। নেক্সট আসুন, দেখো এই চা, আমাদের এখানে কিছু পদ দেখেন, চা পাতা থেকে ভিটামিন এ ও সি তৈরি হয়, এটা মনে রাখবা। চায়ের যে পাতা থেকে কিন্তু ভিটামিন এ ও সি তৈরি হয়, মানে আমরা যে ওষুধ দোকানে খাই ভিটামিন এ বি এর যে সি এর যে ইয়াগুলা দেয় তোমার হচ্ছে, হ্যাঁ ভিটামিন এ সি হালকা পাতলা পাওয়া যায়। চলে আসো, তাহলে এখানে আমাদের এখানে এই সবুজ চা লাল চা কিছু পাওয়ার দরকার নাই, ঠিক আছে। এবার এখানে চলে আসে ডাইরেক্ট, ভারতের চা গবেষণাগার কোথায় আছে? অসমে। হলো, এবার এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে পশ্চিম ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সব থেকে বেশি চা উৎপাদন কোথায় হয়? সেটা হচ্ছে আসামে। আর আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয়। হলো, পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয়। আর দেখো এখানে টি গবেষণাগার আছে, আমাদের কলকাতায় কিন্তু টি বোর্ড, যদি বলে টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা কিন্তু কলকাতাতে। এটা তো মনে রাখতে হবে। মোট উৎপাদনের বিচারে ভারত দ্বিতীয়, চীনের পর। হ্যালো, তোমরা বললা, স্যার এগুলা তো গুগলে সার্চ করছি অন্য দেখাচ্ছে, এই ডেটা গেলা এগুলা হলো 2019 সালের ডেটা, মানে আগের ডেটা, হ্যাঁ। কিন্তু রিসেন্ট ডেটা গুলো কিন্তু আলাদা, কিন্তু তোমাদের যদি প্রশ্ন পরীক্ষাতে আসে কিন্তু এই ডেটা গুলাই উত্তর নিবে, এই ডেটা গুলাই উত্তর নিবে, ঠিক আছে। তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ক্লিয়ার হলো? আচ্ছা এবার আসি, তাহলে এবার দেখো তাহলে বললাম চা উৎপাদনে ভারত দ্বিতীয়, চীনের পর, রপ্তানি দরকার নাই। আর আমাদের যে চা বন্দর, মানে কোন বন্দর দিয়ে সব থেকে বেশি চা রপ্তানি হয়? আমাদের কলকাতা বন্দর দিয়ে, বুঝছে। তাহলে আমাদের চা থেকে কি কি করতে হবে? চাকে সোনালী তরল বলা হয়, চা গবেষণাগার অসমের জোরহাটে, আর চা উৎপাদনে আমাদের আসাম প্রথম আর পশ্চিমবঙ্গ দ্বিতীয়। আর গোটা বিশ্ব জুড়ে আমাদের দার্জিলিং যে চাটা আছে, এই দার্জিলিং চাটা গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত। কেন বিখ্যাত? কেন? এর সুগন্ধির জন্য, মানে এখানে তার যে চাটার গন্ধের জন্য কিন্তু বিখ্যাত, সুগন্ধি চা। আর এটা সুগন্ধি হয় কেন? কেননা এর মাটিতে ফসফরাস ও পটাশের মাত্রা বেশি থাকে। দার্জিলিং এর মাটিতে ফসফরাস ও পটাশের মাত্রা বেশি থাকার জন্য এই দার্জিলিং এর চা সুগন্ধি। প্রশ্ন আসতেই পারে, দার্জিলিং এর চা সুগন্ধি কেন? হলো, বা বিশ্ববিখ্যাত কেন? আশা করি বুঝে গেল। আর এই স্যার দার্জিলিং, ফসফরাস আরেকটা কি বললেন? ফসফরাস ও পটাশ থাকার জন্য চা, দার্জিলিং চা কিন্তু সুগন্ধি, ঠিক আছে, দার্জিলিং এর মাটিতে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট, এই চা থেকে তাহলে কি বললাম, চা সব থেকে আমাদের ভারতবর্ষে যতগুলো বন্দর আছে, চেন্নাই বন্দর, আবার কলকাতা বন্দর, হাওড়া, এই হলদিয়া হুগলি বন্দর, তারপর যত রকম বন্দর আছে সব বন্দরের থেকে আমাদের যে কলকাতা বন্দরটা আছে, এই কলকাতা বন্দর দিয়ে সব থেকে বেশি চা রপ্তানি হয় অন্য দেশে, ভারত থেকে। হলো, যেমন লোহা সব থেকে বেশি রপ্তানি হয়, লোহা সব থেকে বেশি রপ্তানি হয় মারমাগাঁও থেকে, মারমাগাঁও থেকে। তারপরে চেন্নাই থেকে যেমন কফি রপ্তানি বেশি হয়, কফি রপ্তানি বেশি হয় সব থেকে চেন্নাই থেকে। ঠিক সেরকম ভাবে চা রপ্তানি সব থেকে বেশি হয় কিন্তু এই কলকাতা বন্দর দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। চলো, এখানে আমাদের কিছু পড়ার দরকার নেই, এবার চলে আসে নেক্সট। এবার চলে আসে কফি। তোমাদের কফির গল্প আগের দিন ক্লাসে বলেছিলাম, সম্ভবত মনে আছে কারোর, যে কফি নামটা কাফা হলো কেন, এই কফি নামটা কফি হলো কেন, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছাগলের গল্প, হ্যাঁ বলো। ছাগল চড়ানোর গল্পটা হ্যাঁ, তো। ছাগল চড়ানোর গল্প দিয়ে এটাকে বলেছিলাম, দরকার না হলে আবার স্যার ডিটেলসে একটু বলি। সামারি একটু বলে দেন না, একটু শর্টকাটে। নতুনরা আছে তো। চলো, এই কফি নামটা এসেছে ইথিওপিয়ান, আফ্রিকার একটা দেশ, তার নাম হচ্ছে ইথিওপিয়া। তো এই ইথিওপিয়া অঞ্চলে আমরা জানি ওখানে বেশি, সব থেকে যাযাবর বেশি, মানে
মানুষ মানে পশুপালনই তাদের মানে ইনকাম। তো ওরা কি করতো, মানে একটা সময় মানে একজন ব্যক্তি সে ছাগল চড়াতে গেছিল একটা পাহাড়ের ধারে, এই ইথিওপিয়ার কাফা অঞ্চলে ছাগল চড়াতে গেছিল। অঞ্চলের নাম বললাম ইথিওপিয়ার কাফা অঞ্চলে। এবং ছাগল চড়লো এবং চড়িয়ে ছাগলটাকে সে নিয়ে বাড়ি চলে গেল। রাত্রের বেলায় তিনি লক্ষ্য করেন যে ছাগলগুলা মানে কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করছে, মানে তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। তার পরের দিন সেই লোকটা আবার কি করলো, ওই অঞ্চলে আবার ছাগলটা চড়াতে গেল। ছাগল চড়ালো, ছাগল চড়িয়ে এসে আবার রাত্রের বেলায় লক্ষ্য করছে ছাগলগুলো হাঁসফাঁস হাঁসফাঁস করছে, উত্তেজনা, তারা ঘুমাচ্ছে না। তখন ওই লোকটা ভাবলো যে এই অঞ্চলে এমন কিছু খাচ্ছে ছাগলটা যে যার দরুন তাদের এই অবস্থা হচ্ছে। তো সে পরের দিন গেল ছাগলকে নিয়ে, এবং ছাগলটা যখন খাচ্ছে দেখলো যে একটা বীজ জাতীয় একটা ফলের বীজ তারা খাচ্ছে, নিচে পড়ে আছে, সেই বীজটা খাচ্ছে। লাল লাল বীজ, কফির বীজ লাল লাল হয়। তো তারা সেই বীজটাকে সংগ্রহ করলো এবং সংগ্রহ করে নিয়ে নিজেরা একবার খেয়ে দেখলো, এবং খেয়ে দেখে বুঝলো যে না, এটা একটা উত্তেজক পদার্থ। আর সেখান থেকেই কিন্তু এই যে কফিটা গোটা বিশ্ব জুড়ে, মানে এই ইথিওপিয়া থেকে কাফা অঞ্চল থেকে কফিটা গোটা বিশ্বে একটা আস্তে আস্তে স্থান পেতে শুরু করে। তাহলে ব্যাপারটা হলো কি দাঁড়ালো, যে এই ছাগলরা কফিটা মানে বীজগুলা খেলো বলেই মানুষ কিন্তু কফিকে চিনতে শিখলো। তাহলে ব্যাপারটা হলো, তাহলে কাফা নামকরণ কেন হলো? কেন ইথিওপিয়ার কাফা অঞ্চলেই তো ছাগলটা চড়াতে ছিল না। এটাই বলতে হবে যে ইথিওপিয়ার আবসিনিয়া উচ্চভূমির কাফা প্রদেশ, এই কাফা প্রদেশ থেকে কিন্তু কফি নামকরণটা হয়। আচ্ছা, এবার next. কফি মূলত চার প্রকারের হয়, তবে মনে রাখবে সব থেকে বেশি এই আরবিয়া বা মোচা কফিটা কিন্তু সব থেকে ভালো কফি, ঠিক আছে? আর ভারতে এই আরবীয় রোবাস্টা দুই ধরনের কফি চাষ হয়। এগুলা পড়ার দরকার নাই, ঠিক আছে? এগুলো অতটা ইম্পর্টেন্ট না। জাস্ট মনে রাখবে ভারতে আরবীয় এবং রোবাস্টা এই কফি দুটো চাষ হয়। হলো, এই কফি গবেষণাগার কোথায় আছে? চিকমাগালুরে, কর্ণাটকের চিকমাগালুর। দেখো, যেখানে গবেষণাগার থাকবে ভাববা সেই অঞ্চলটাই কফি উৎপাদনে প্রথম। যেমন চা দেখলাম, চায়ের গবেষণাগার কোথায় দেখলাম? অসমের জোরহাটে। তাহলে চা উৎপাদনে প্রথম কি? অসম। যেখানে গবেষণাগার থাকবে সেখানে ভাববা সেটাই প্রথম, মোটামুটি হবে 90%। তাহলে কফির গবেষণাগার কোথায় আছে? কর্ণাটকের চিকমাগালুর। তাহলে কফি উৎপাদনের প্রথম কে? কফি উৎপাদনের প্রথম হচ্ছে কর্ণাটক। ক্লিয়ার? আর এই যে ভারতে কফি উৎপাদন বললাম, আর এই যে জেলা যদি বলে কর্ণাটকের কোন জেলা কফি উৎপাদনে সর্বাধিক, মানে সব থেকে বেশি কফি চাষ হয় কোথায়, সেটা হলো কোদাউ জেলা, ঠিক আছে? এটা লিখে রাখবা। এবার দেখো, কফি উৎপাদনে ভারতের স্থান তেমন একটা নাই, 7ম স্থান অধিকার করেছে। অতটা ইম্পর্টেন্ট দরকার নাই আমাদের, শুধু জাস্ট এখানে কফি থেকে কি পড়বা, কাফা অঞ্চল নামকরণ, কোন কফি সব থেকে বেশি চাষ হয়, আর গবেষণাগার, আর কফি বোর্ডটা ব্যাঙ্গালোর মানে কি, কর্ণাটকের রাজধানী, ঠিক আছে? এটা তো রেখে জেনে রাখবা, আর কিছু এখানে পড়ার দরকার নাই। এবার চলে আসো বিভিন্ন কৃষির ভাগ। তোমাদেরকে আগের দিন ক্লাসে বলেছিলাম শুষ্ক কৃষি, প্রতি সেখানে 50 সেমি আছে, অনেক জায়গায় 25 সেমি থাকে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত 25 বা 50 সেমির কম, 25 সেমির কম বললে হবে, এক কথায় শুষ্ক অঞ্চল, সেই সব অঞ্চলে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় শুষ্ক কৃষি। তাহলে যদি বলে শুষ্ক কৃষি কোথায় দেখা যায়? রাজস্থানে দেখা যায়। রাজস্থানের থর মরুভূমিতে কিন্তু শুষ্ক কৃষি দেখা যায়, ঠিক আছে? আর এই ব্যবস্থায়, যে শুষ্ক কৃষি ব্যবস্থায় কয়েকটা ফসলের নাম কি? জোয়ার, বাজরার আগে এক কথায় মিলেট। এটা মনে মাথায় রাখতে হবে। তোমাদের আগের দিন জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কি বলেছিলাম, মানে জীবিকা নির্বাহের জন্য। এর আর কিছু ডিটেলসে বলছি না। আচ্ছা, এরপরে আসো নেক্সট। এখানে দেখো একটা জিনিস আছে, যে জৈব কৃষিকাজ, যে পদ্ধতিতে রাসায়নিক সার ব্যবহার না করে শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফসলের চাষ করা হয়, জমির উর্বরতা বজায় রাখা হয়। মানে কি বললো? শস্যাবর্তন পদ্ধতিটা কি আগে বুঝতে হবে।
এই টার্মগুলো কিন্তু তোমাকে বলিনি, শস্যাবর্তন পদ্ধতি, একদিন ক্লাসে কিন্তু এটা বলা হয়নি। শস্যাবর্তন কথাটি প্রথম ব্যবহার করে জেসি উইভার। জেসি উইভার লিখলাম। শস্যাবর্তন কথাটি প্রথম ব্যবহার করে কে? জেসি উইভার। এই শস্যাবর্তন জিনিসটা কি জিনিস দেখো, এই ধরো আমার জমি আছে, এই একটা জমি ধরো সাপোজ, এই জমিতে আমি প্রথমে কি লাগালাম? পাট লাগালাম, হলো। তারপরে কি করলাম? ধান লাগালাম। তারপরে কি করলাম? কলাই লাগালাম। তারপরে আবার পাট। তার মানে প্রথমে পাট, তারপরে ধান, তারপরে কলাই, তারপরে আবার পাট। তো আমি এই লাস্টে এই কলাইটা লাগালাম কেন? তা ভালো করে বুঝো। যখন পাট আমরা লাগালাম, জমির উর্বরতা, জমিতে নাইট্রোজেনের পরিমাণ, পাটে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন খায়। পাট যখন বড়, যত যত বড় হবে তত জমি থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে নেবে। পাট এমন একটা ফসল জমিতে নাইট্রোজেনকে পুরো শূন্য করে দেয়। ধানও তাই, ধানও মোটামুটি ভাবে। তাহলে এরপরে যখন আমি এই কলাইটা লাগাচ্ছি, এই কলাইয়ের মূলে রাইবোজোম নামে একটা ব্যাকটেরিয়া থাকে। রাইবোজোম নামে একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা কি করে? তোমার মাটি থেকে, মানে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে রাখে, নাইট্রোজেন সরাসরি সংগ্রহ করে। কোন জীব, কোন উদ্ভিদ কিন্তু বায়ুমণ্ডল থেকে ডাইরেক্ট নাইট্রোজেনকে সংগ্রহ করতে পারে না। ভুল করে এই কাস্টমার জীবটা যে রাইবোজোম ব্যাকটেরিয়া, এটা কিন্তু সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করে নেয়। যার ফলে কি হয়, এই যখন কলাই, যেমন গাছটা কেটে দিই বা কলাইয়ের উপরটা কেটে দিই, মূলটা তুলি না আমরা, এই মূলে থাকা যে নাইট্রোজেনটা মাটির সঙ্গে মিশে যায়, যার ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে পাটের সময় নাইট্রোজেন কমে গেল, ধানের সময় কমে গেল, কলাইয়ের সময় নাইট্রোজেন বেড়ে গেল। তাহলে এই যে একটা চক্র, এটাই হলো শস্যাবর্তন। ঠিক আছে? রাইবোজোম না রাইবোজিয়াম ব্যাকটেরিয়া কোন? ভুল করে কাস্টমার রাইবোজিয়াম ব্যাকটেরিয়া, রাইবোজিয়াম, হ্যাঁ, রাইবোজিয়াম। আচ্ছা, তাহলে এবার বলি আমি শস্যাবর্তনের সংজ্ঞাটা কি হবে। কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে একাধিক ফসলের পর্যায়ক্রমিক আবর্তনকে, একাধিক ফসলের পর্যায়ক্রমিক আবর্তনকে স্যার আরেকবার বলুন। কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে একাধিক ফসলের পর্যায়ক্রমিক আবর্তনকে শস্যাবর্তন বলে। গেল শস্যাবর্তন গেল। এবার আর একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, শস্য সমন্বয়। এটা কি জিনিস? শস্য সমন্বয়টা হলো যখন একটা জমিতে, একটাই ধরো জমি আছে, একই জমিতে একাধিক ধরনের ফসল চাষ করছি আমি। যেমন কি ধরো আমার ধরো এখানে আমার একটা জমি, এই জমিতে আমি পাট লাগালাম এবং তার পাশাপাশি নিচে কি একানি লাগিয়ে দিলাম, যেটা আমাদের অঞ্চলে করে অনেকে। বা ধরো এখানে ধরো আমি ধরো মসুর লাগালাম, তার পাশে ধরো এখানে কলা গাছ টলা গাছ লাগিয়ে দিলাম। তাহলে একটা জমিতে যখন একাধিক ফসলের চাষ করা হবে, তখন সেটাকে বলা হয় শস্য সমন্বয়। বুঝে? তাহলে আশা করি বুঝে গেল যে শস্য সমন্বয় কি আর শস্যাবর্তন কি। সবার ক্লিয়ার? বলো, ক্লিয়ার? কোনটা বলো, শস্য সমন্বয় নাকি কোনটা? একাধিক জমিতে, আচ্ছা একটু একটু তোমাদের ভুল বলেছি, একটু ভুল বলেছি। সেটা হলো শস্যাবর্তন তোমার হচ্ছে জেসি উইভার না, শস্য সমন্বয় জেসি উইভার, এটা লিখলাম, এটা গুলে গেছিলাম, এটা গুলে ফেলেছিলাম, এখন মনে পড়লো। কি বললাম? শস্যাবর্তন জেসি উইভার না, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলো জেসি উইভার, এটা লিখলাম। ঠিক আছে, এবার বলি শস্য সমন্বয়টা কি। যখন একটি, স্যার প্রবক্তার নামটা আরেকবার বলুন। জেসি উইভার যে বললাম না, শস্য আবর্তন তত্ত্বের প্রবক্তা, এটা শস্য আবর্তন হবে না, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা, এটা লিখলাম জেসি উইভার। আচ্ছা, এবার বলি আমি যেখানে ছিলাম যে
স্ক্রিন এখন শেয়ার করিনি। চলো দেখো, শস্য সমন্বয়টা কি বললাম, যে যখন একটা নির্দিষ্ট জমিতে একাধিক ফসলের চাষ করা হবে, যখন একটা নির্দিষ্ট জমিতে একাধিক ফসলের চাষ করা হবে, যেমন আমি কি বললাম যে তোমরা যারা মাঠে যাও তারা বুঝতে পারবা যদি মাঠে কোনদিন যাও, যে ধরো কারো আম গাছ আছে, আম গাছ, আমের একটা বাগান আছে, তার মধ্যে আমি কি করলাম, একানি বা তোমার হচ্ছে, একানি কি জানে না অনেকে যারা বাইরের স্টুডেন্ট, আমরা মুর্শিদাবাদের মানুষরা জানি, বা ধরো ঘাস জাতীয় কোনো গরুকে খাবার জাতীয় কোনো খাবার, বা ধরো আহ কোনো কোনো ধরো কোনো একটা সবজি জাতীয় কোনো খাবার লাগিয়ে দিলাম একসঙ্গে। তাহলে আমি এটাই বলতে চাইছি যে একটা জমিতে যখন একাধিক ধরনের ফসলের চাষ করা হবে একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ, তখন সেটাকে বলা হবে শস্য সমন্বয়। আর শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা কিন্তু জেসি উইভার। এগুলা কিন্তু নোটসে নাই, তাই বলছি ভালো করে লিখে নাও, পাবা না। তাহলে স্যার শস্যাবর্তন কথাটি প্রথম কে ব্যবহার করেন? শস্য সমন্বয়, শস্য বর্তন কেউ দেয়নি, মানে আমি তো ভূগোলে পড়িনি, দিলে দিতে পারে, কিন্তু শস্য সমন্বয়টা আসে, ঠিক শস্য আছে স্যার। সমন্বয়টা ধরে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তাহলে কি বললো, যে কি যে যে পদ্ধতিতে যে রাসায়নিক সার প্রয়োগ না করে, মানে জমিতে নাইট্রোজেন জাতীয় সার না দিয়ে রাসায়নিক ভাবে যে সারগুলো হয়, তুমি শস্যাবর্তন পদ্ধতিতে জমির বিভিন্ন ঋতুতে মাটির উর্বরতা বজায় রাখা যায়। শস্যাবর্তনের উদ্দেশ্যটা কি? শস্যাবর্তন তোমাকে বললাম প্রথমে ধান, তারপরে পাট, বা তারপরে তোমার হচ্ছে কলাই। এই যে কলাই লাগালাম, এর উদ্দেশ্যটা কি ছিল? জমির কি উর্বরতা বৃদ্ধি। উর্বরতা বৃদ্ধি, বা নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি বা উর্বরতা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে উর্বরতা রাখা হয়, এবং ভার্মি কম্পোস্ট, গোবর, শাকসবজি পচে যাওয়া অংশ সার হিসাবে ব্যবহৃত হয়। দেখো এই ভার্মি কম্পোস্টটা কি জিনিস, ভার্মি কম্পোস্টটা কি মনে রাখবো, হ্যাঁ, এটা একটা সার, ভার্মি কম্পোস্ট একটা সার। এটা কিসের মাধ্যমে তৈরি হয়? কেঁচোকে পচিয়ে না। দেখো আমি বলছি, ধরো এই একটা অঞ্চল, এখানে আমি বিভিন্ন ধরনের গার্বেজ, মানে জৈব যেসব আমাদের গৃহস্থালির যে বর্জ্য পদার্থগুলো হয়, এই গৃহস্থালির বর্জ্য পদার্থগুলো এখানে ফেললাম। যখন এই গর্তটা লোড হয়ে গেল, যখন আমি কি করলাম, এই গর্তের ভিতরে কিছু কেঁচোকে ছেড়ে দিলাম, দিয়ে কি করলাম, গর্তটা মাটি দিয়ে ঢেকে দিলাম। এই কেঁচোরা কি করবে, এই যে ভিতরকার যে জৈব পদার্থগুলো আছে, মানে শাকসবজি খোলা, যা যা বর্জ্য পদার্থগুলো আছে সবগুলোকে কি করবে, খেয়ে পায়খানা করার পর, যে এক কথা কি বলবো, যে এক কথায় যে কালো কালো এক কথায় তাদের যে পায়খানা, তাদের যে মল, সেই মলগুলা সার রূপে বিভাজিত হবে। আর এটাকে বলা হয় ভার্মি কম্পোস্ট। ঠিক আছে, তাই ভার্মি কম্পোস্টে সাহায্য করে কোন প্রাণী, সেটা কিন্তু কেঁচো, মনে রাখবা ভালো করে, বুঝছো? আচ্ছা এবার আসি নেক্সট। এবার দেখো আমাদের এখানে দুধ, ডিম আছে। দুধ উৎপাদনে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ প্রথম। ডিম উৎপাদনে প্রথম কে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ তৃতীয় বলছে কিন্তু, ও না না, হ্যাঁ সরি, হ্যাঁ ডিম উৎপাদনে অন্ধ্রপ্রদেশ প্রথম। আর মাংস উৎপাদনে দেখো উত্তরপ্রদেশ প্রথম। উত্তরপ্রদেশ দেখো কি কি উৎপাদনে প্রথম? উত্তরপ্রদেশ দুধ উৎপাদনে প্রথম। উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম। আখ। আর উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম। উত্তরপ্রদেশ মাংস উৎপাদনে প্রথম। হ্যালো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যালো, রাজ্যে প্রথম কি কি প্রথম আছে দেখে রাখতে হবে হালকা পাতলা। চলো নেক্সট। এবার আমাদের যেহেতু মৎস্য আসছে, আমি এবারে কিছু আমাদের কিছু বিপ্লব লিখবো, হ্যাঁ কিছু বিপ্লব লিখবো, এগুলো সবাই নোট করবা। এখানে আছে নাকি আগে দেখলেই তো, এখানে আছে আছে আছে। এখানে যেগুলো আছে এইগুলো দরকার নাই, ঠিক আছে, এখানে যেগুলো আছে এগুলো পড়ার দরকার নাই। এখানে জিআই ট্যাগ সম্পর্কে একটু বলেছে, একটু দেখে রাখবা। আইসিএআর, এটা বলে দিই, আইসিএআর আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। এটা হলো ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। কি বললাম? ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কিন্তু এই আইসিএআর, মানে সব ধরনের কৃষি গবেষণাগার। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1929 সালে প্রতিষ্ঠিত হয়। আর এই সদর দপ্তর কোথায়? সদর দপ্তর দিল্লিতে আছে। এই আইসিআরটা পড়তে হবে, ঠিক আছে। নেক্সট, তাহলে এখানে আমাদের এগুলা দরকার নাই, শুধু এখানে জিআইটা একটা পড়বা আর আইসিআরটা পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। হ্যালো,
এবার চলো নেক্সটে। কিবোর্ড তো তোমাকে বললাম, আর দরকার নাই জায়গাটায়। এবার চলে এসে বিপ্লবে। এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে সবাইকে, এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু পড়ার আছে। চলো এবার প্রথমে বলছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কির সঙ্গে যুক্ত? খাদ্যশস্য। হলো? তাহলে তোমাকে বলেছিলাম যে যদি বলে সবুজ বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত, খাদ্যশস্য অবশ্যই। যদি বলে মেনলি কোন খাদ্যশস্য, মেনলি কোন খাদ্যশস্য, এটা কি বললাম? গম। গম। বলেছিলাম ক্লাস আগের দিন। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করে কে বলেছিলাম, মনে আছে? কে? স্যার নরম্যান বোরলাং। সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। সবুজ এস বিপ্লব, গাউড। হ্যাঁ, সবুজ বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করে কে? এস গাউড। আর ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে বলেছিলাম, মনে আছে? এম.এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন। চলো এবার চলে আসে, দেখো স্যার কথাটা কি প্রথম ব্যবহার করে বললেন? এস গাউড, ইনি কিন্তু প্রথম সবুজ বিপ্লব কথাটা ব্যবহার করে। কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কিন্তু ডক্টর এম এস স্বামীনাথনকে। এবার দেখো হোয়াইট রেভলিউশন মানে সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুধ উৎপাদনের সঙ্গে। আর এখানে একটা মনে রাখবা যে অপারেশন ফ্লাড কি একটা ছিল গো, স্যার অপারেশন ফ্লাড। না না, এটা কি একটা ছিল দুধের সঙ্গে যুক্ত, আমার ঠিক মনে পড়ছে না। ফ্লাড ফ্ল্যাট ছিল, তবে ওখানে মনে নাই, চলো দরকার নাই। নিচে ওটা দেওয়া আছে, আছে নিচে দেওয়া আছে। অপারেশন ফ্ল্যাট, ঠিক 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 অপারেশন ফ্ল্যাট, এর মনে পড়ছে। ও তুমি তো অপারেশন ফ্ল্যাটই বললা, ঠিক ঠিক ঠিক। স্যার আমি তো বললাম অপারেশন ফ্লাড, ওটা দুধের সাথেই যুক্ত আচ্ছা ঠিক পড়েছিলাম আছে, সেদিন। এটা লিখলাম অপারেশন ফ্ল্যাট। এই অপারেশন ফ্ল্যাট যে কর্মসূচি, এটা কিন্তু দুধের সঙ্গে যুক্ত। আর এই হোয়াইট বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। কি বললাম? ভার্গিস কুরিয়েন। এই যে ভার্গিস কুরিয়েনকে বলা হয় সাদা বিপ্লবের জনক, ঠিক আছে। আর এই ভার্গিস কুরিয়েনকে ভারতের দুগ্ধ মানব বলা হয়, এটা লিখে নেবা, ঠিক আছে। তাহলে সাদা বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুধের সঙ্গে। আর ভারতের দুগ্ধ মানব বা সাদা বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। ইয়েলো বিপ্লব বা হলুদ বিপ্লব, তৈলবীজ। তৈলবীজ মানে কোন গেলা? যেসব দ্রব্য থেকে, যেসব ফসল থেকে তেল পাওয়া যায়, যেমন সরিষে, তিল, সবগুলাই, ঠিক আছে। ব্লু রেভলিউশন, নীল বিপ্লব কি সঙ্গে যুক্ত? মৎস্য, মাছ চাষের সঙ্গে। আর এই ব্লু বিপ্লবের জনক বলা হয় অরুণ কৃষ্ণনান। তোমরা গুগলে সার্চ করবা, অন্য পাবা, কিন্তু এটা কিন্তু ক্লাসের টেক্সট বুকে আছে। হ্যাঁ, অরুণ কৃষ্ণনান এটাকে মানে নীল বিপ্লবের জনক বলা হয়। নেক্সট, গোল্ডেন রেভলিউশন মানে সোনালী বিপ্লব। সোনালী বিপ্লব বলা হয়, এই সোনালী বিপ্লবের সঙ্গে যুক্ত কিন্তু শুধু উদ্যান পালন না, এখানে ফল, মধু, এই ফল মধু কিন্তু এই গোল্ডেন রেভলিউশন বা সোনালী বিপ্লবের সঙ্গে যুক্ত। সোনালী বিপ্লব বললে কিন্তু এই ফল মধু এগুলা হবে। আর সোনালী তন্তু বিপ্লব বলে কিন্তু আবার কি হবে? পাঠ হবে। পাট হবে। তারপরে দেখো গ্রে মানে ধূসর, সার যেমন ধূসর হয়, তাহলে ধূসর বিপ্লব মনে রাখবা, গ্রে বিপ্লবের সঙ্গে যুক্ত। সিলভার, ওই তো একটু আগে বললাম রূপালী বিপ্লব, রূপালী বিপ্লব বা সিলভার রেভলিউশন কি ডিমের সঙ্গে যুক্ত, ঠিক আছে। ব্রাউনটা দরকার নাই, ব্রাউন রেভলিউশন মানে অপরিচিত শক্তি সেবা। তো ব্রাউন মানে কি? এটা ব্রাউন হবে না, ঠিক আছে, এটা ভুল আছে এই জায়গাটা, এটা ব্ল্যাক হবে। লিখলাম ব্ল্যাক, ব্ল্যাক রেভলিউশন। এখানে যদিও আছে এই জায়গাটা, মানে খনিজ তেল, এটা ভুল আছে, খনিজ তেলটা এটা হবে না। তো লিখে রাখো জাস্ট এখানে ব্ল্যাক রেভলিউশন বলে লিখবা অপচিত শক্তি। এটা ক্লাসের টেক্সট বুকে আছে, এটা আমার মতামত বলছি না। হ্যাঁ,
তাই ক্লাসের টেক্সট বুক যেটা সেটাই পড়তে হবে। ব্ল্যাক রেভলিউশন অপ্রচলিত শক্তি মানে কি, যে শক্তিগুলা প্রচলিত না, যেমন সৌরশক্তি, জল বিদ্যুৎ শক্তি, এগুলো ঠিক আছে। চলো, রাউন্ড রেভলিউশন বা গোল বিপ্লব কি, আলু, গোল বিপ্লবের সঙ্গে যুক্ত কে, আলু। পিঙ্ক বিপ্লব বা গোলাপি বিপ্লব কি, এইসব গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত কে, চিংড়ি মাছ। এই মাংসটাকে লিবা না, হ্যাঁ, মাংসটা কিন্তু রেড রেভলিউশনে পড়বে। তাহলে গোলাপি বিপ্লবের সঙ্গে যুক্ত কে, চিংড়ি। তাহলে চিংড়িকে নিয়ে কিন্তু গোলাপি বিপ্লব হয়েছিল, ঠিক আছে। রেড রেভলিউশন, লাল বিপ্লব, মাংস টমেটো, এটা দুটো ঠিক হবে, মাংস আবার টমেটো কিন্তু রেড রেভলিউশন। এই ব্ল্যাকটা পড়ার দরকার নাই বললাম। রেনবো বা রামধনু রেভলিউশন, এখানে আমাদের যতগুলা বিপ্লব আছে সবগুলাই হবে। ফুড চেইন রেভলিউশন, মানে যতগুলা খাবার জাতীয়, যতগুলো খাদ্যশস্য আছে সবগুলোকে একসঙ্গে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট, গ্রিন গোল্ড রেভলিউশন, বাঁশ, ব্যাম্বু, ঠিক আছে, বাঁশ বিপ্লব, এটা কিন্তু বাঁশ বিপ্লব, হ্যাঁ। গ্রিন গোল্ড রেভলিউশন, সেই বিপ্লব তো বললাম তোমাদেরকে, এগুলো দরকার, এগুলো পড়লেও হালকা পাতলা, এগুলো আমাদের পড়ার দরকার নাই। শুধু এইটুকু পড়বা যে জাতীয় কৃষক কমিশনের বর্তমান চেয়ারম্যান কে আছেন। এটা কিন্তু বর্তমানে রিসেন্ট চেঞ্জ হয়েছে, হ্যাঁ, এটা দেখে নেবা গুগলে সার্চ করে। এই ডক্টর এম এস স্বামীনাথন রিসেন্টলি মারা গেছে কিন্তু, হ্যাঁ। চলো, এখানে আর কিছু পড়ার দরকার নাই, এবার এখানে আসো, এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। চলো দেখো, প্রথমে বললো ফ্লোরিকালচার, ফুল চাষের বিজ্ঞানসম্মত নাম। হার্টিকালচার, ওই যে বাগান আকৃতি যেসব ফুল ফলগুলো হয় সেগুলো বিজ্ঞানসম্মত নাম হার্টিকালচার। ভিটিকালচার কি, আঙ্গুর চাষের বিজ্ঞানসম্মত নাম। এখানে মিক্স ফার্মিং, ওই যে বললাম যে মিক্স ফার্মিংটা কি জিনিস একটু বলে দিই। মিক্স ফার্মিংটা হলো যেখানে পশুপালন প্লাস কৃষিকাজ একসঙ্গে হবে, হলো, এটাকে বলে মিক্সড ফার্মিং। তারপর ডেয়ারি ফার্মিং, দুগ্ধজাত যেসব জিনিসগুলো থাকে। সেরিকালচার কৃষির সঙ্গে যুক্ত, রেশম চাষের সঙ্গে যুক্ত। সিলভিকালচার কৃষির সঙ্গে যুক্ত, বৃহৎ গাছ লাগানো, মানে বড় মাত্রায় গাছ লাগানো, ঠিক আছে। এবার এখানে চলে আসো, 8 নম্বর পয়েন্ট হলো শিফটিং কাল্টিভেশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ঝুম চাষ। এই শিফটিং কাল্টিভেশন বা ঝুম চাষটা কি জিনিস বুঝতে হবে একটু, ঠিক আছে। দেখো, পাহাড়ি এলাকায় তো আমাদের এরকম সমভূমি নাই, এরকম তো সমভূমি, প্লেন সমভূমি নাই পাহাড়ি এলাকাতে। তো এরকম আমাদের এরকম ধরো অঞ্চল, তো ওরা কি করে, এই পাহাড়ি এলাকা তো পাহাড়ের উপর দিয়ে ট্রাক্টর যাওয়া তো সম্ভব না। ওরা কি করে যে এই অঞ্চলে যেসব গাছগুলো আছে এই গাছগুলোকে পুড়িয়ে দেয়। গাছ পোড়ালো, এবং গাছ পোড়ানোর ফলে যে ছাইটা জমা হয়, এই ছাইটা এই অঞ্চলে জমা হয়, এই ছাইয়ের উপর বীজ ছিটিয়ে দেয়। এবং ছাইয়ের উপর বীজ ছিটিয়ে যে গাছ বা ফসল চাষ করানো হয়, এটা হলো স্থানান্তর কৃষি। এর নাম স্থানান্তর কৃষি কেন হলো? যখন এই জমিটার উর্বরতা 2-3 বছর পর আর থাকে না, মানে ছাইটির উপরকার আস্তরণটা থাকে না 2-3 বছর পর, তখন তারা কি করে, এই জমিটা, এই অঞ্চলটাকে ছেড়ে আবার পাশের অঞ্চলে, কোনো একটা অঞ্চলে গাছকে পুড়িয়ে আবার এই চাষটা করে। এটাকে বলা হয় ঝুম চাষ বা স্থানান্তর কৃষি, ঠিক আছে। চলো, এই ঝুম চাষের ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয়ও হয়, কেননা গাছকে পুড়িয়ে ফেলছে। তাহলে গাছ পুড়িয়ে ফেললে কি মৃত্তিকাকে ধরে রাখার ক্ষমতা মৃত্তিকা হারিয়ে ফেলে, তখন কি হয় যে মৃত্তিকা ক্ষয় হয়, হ্যাঁ। চলো নেক্সট, এবার ট্রান্সহিউম্যান দরকার নাই, চলে আসো ইন্ট্রিকালচার। এই যে ইন্টার কালচার, যখন একই সঙ্গতে একই জমিতে, যেটাকে আমি শস্য সমন্বয় বললাম, যখন একটা জমিতে একাধিক ধরনের ফসলের চাষ হবে তখন এটাকে ইন্টার কালচার বলছে, ঠিক আছে। পুবাম কালচার কি, ফল চাষের বিজ্ঞানসম্মত নাম। এখানে ভুল আছে, এটা সারা বছর ফুটে এমন ফুল আছে, এটা ফল হবে, হ্যাঁ। এটা পুমাম কালচারটা ফল চাষের বিজ্ঞানসম্মত নাম লিখলাম, এটা ভুল আছে। পুমাম কালচার কি বললাম, ফল চাষের বিজ্ঞানসম্মত নাম, এটা ভুল আছে, ঠিক করে নেবা। ওলেরিকালচার শাকসবজি চাষের বিজ্ঞানসম্মত নাম হলো। অ্যাকোয়াকালচার মাছ চাষের বিজ্ঞানসম্মত নাম, মানে
মাছ চাষের বিজ্ঞানসম্মত নাম তোমাকে বলেছিলাম পিসিকালচার, লিখলাম মাছ চাষের বিজ্ঞানসম্মত নাম কি বললাম? পিসিকালচার। মাছ চাষের বিজ্ঞানসম্মত নাম পিসিকালচার লিখলাম। আর অ্যাকুয়া কালচারটা কি? স্বাদু জলের মাছ, মানে কোনো একটা ছোট ছোট পুকুর, কোনো ছোট ছোট পুকুর আছে, সেই পুকুরে মাছ চাষ করা আছে, তখন সেটাকে বলা হবে অ্যাকুয়া কালচার। আর যে পিসিকালচারটা, এটা সামুদ্রিক মাছ, হ্যাঁ, সমুদ্রে চাষ করা হবে। চলো নেক্সট, এখানে আমাদের আর কি পড়তে হবে? এখানে আমাদের আর তেমন কিছু পড়ার দরকার নাই, এখানে কিছু পড়ার দরকার নাই এই জায়গাটায়। এবার চলে আসে এই জায়গাটাতে, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব সম্পর্কে তোমাদের ডিটেলসে ক্লাস আমি বলে দিয়েছি, আর কিছু পড়ার আশা করি দরকার হবে না। এখানে আমাদের দরকার নাই কিছু পড়ার। এই যে উচ্চ ফলনশীল বীজ, এগুলা পড়ে রাখতে হবে। ধানের কয়েকটা উচ্চ ফলনশীল বীজের নাম বলো, গমের উচ্চ ফলনশীল বীজ, পাটের, তুলোর, এগুলা পড়ে রাখতে হবে, ঠিক আছে? এখানে কিছু গবেষণাগার কেন্দ্র আছে, কোথায় কি গবেষণা কেন্দ্র আছে, এগুলা ডিটেলস অতটা দরকার নাই, ঠিক আছে? অতটা দরকার নাই, হলো? তাহলে যেগুলা তোমাদেরকে আমি পড়ালাম সেগুলাই পড়তে হবে, যে তথ্যগুলো তোমাদের ক্লাসে দিলাম সেই তথ্যগুলো রেডি করতে হবে, আর কিছু